ছিল না। আমরা একটা সুন্দর শাসন ব্যবস্থা চাইছিলাম, যে শাসন ব্যবস্থায় আমাদের জনগণ তার অধিকার ফিরে পাবে। কিন্তু যারাই আমাদের শাসক হয়েছে তারাই শোষক হয়ে আমাদের উপরে আবির্ভূত হয়েছে। তারাই আমাদের উপরে জুলুম বঞ্চনা করেছে, তারা আমাদের সাথে অবিচার করেছে, তারা একে একে দুর্নীতি করে আমার দেশের সম্পদকে ধ্বংস করেছে। বিগত 16 বছরে আমরা নিপীড়িত ছিলাম। আমাদের ছোট্ট চাওয়া পাওয়া ছিল, আমরা যারা তরুণ ছিলাম, যারা শিক্ষার্থী ছিলাম, যে আমরা পড়াশোনা করে একটা ভালো জায়গায় চান্স পাবো, পড়াশোনা শেষ করে আমরা একটা ভালো চাকরি পাবো, চাকরিটা হইতে হবে আমার মেধা অনুযায়ী। কিন্তু আমরা দেখলাম মেধার জায়গায় কোটায় বরং বেশি করে বাড়িয়ে দেওয়া হয়েছে। মেধা হলো 44% আর কোটা হলো 56%। এভাবে আমাদের দেশটা চলতেছে। কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয়গুলোতে কারা যায়, আমার দেশের তরুণরাই তো যায়। দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের বাবা অধিকাংশ দেখা যায় গ্রাম থেকে আসা কৃষক ফ্যামিলির সন্তান অথবা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। তার বাবা ছোট ব্যবসা করে অথবা স্কুল কলেজের শিক্ষক। এই জাতীয় মানুষদের সন্তানেরা মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে যায়। আমরা আমাদের অধিকার চাইছিলাম। শহীদ আবু সাইদ বলেছিল, আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে দাও। তারা আমাদের উপরে বুলেট চালিয়েছিল। শহীদ আবু সাইদ 2 হাত উঁচু করে বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছিল। তারা ভেবেছিল একজন শহীদ আবু সাইদকে হত্যা করে আমাদের মুক্তির আন্দোলনকে নিশ্চিহ্ন করে দিবে। তারা কি এটা পেরেছিল? আমরা দেখেছি শহীদ আবু সাইদ হত্যা হওয়ার পরে অসংখ্য শহীদ আবু সাইদ ঢাকা সহ পুরা বাংলাদেশের আনাচে কানাচে নেমে গিয়েছিল। আমাদেরকে গুলি করা হয়েছিল। এই ঢাকা দক্ষিণ যেটা আছে, চিটাগাং রোড থেকে শুরু করে একবারে যাত্রাবাড়ি পর্যন্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল। আমাদের উপরে গুলি চালিয়ে আমাদেরকে দমন করা চেষ্টা করা হয়েছিল। আমাদেরকে কি দমন করতে পেরেছিল? আমরা ভাবলাম এত জীবনের বিনিময়ে ঢাকা শহরে সবচেয়ে বেশি কঠিন আন্দোলন হয়েছিল এই যাত্রাবাড়ি, এই রাজপথে। আমরা ভেবেছিলাম একের পর এক মানুষ হত্যা করেছে, আমাদেরকে ফিরায় রাখতে পারে না। ছাত্ররা নেমেছিল, ছাত্রদের সাথে এই এলাকা আপামর জনতা, আমাদের বোনেরাও আমাদের সাথে নেমে এসেছিল। আমরা যখন নেমে এসেছিলাম তখন পুরা রাষ্ট্রযন্ত্র, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থাকে শুরু করে সকল ইনস্টিটিউটকে ব্যবহার করেও আমাদের আন্দোলনকে তারা দমন করতে পারে নাই। আমরা ভেবেছিলাম আমরা মনে হয় একটি সুন্দর বাংলাদেশে প্রবেশ করলাম। কিন্তু কয়েকদিনের মাথায় আমাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। আমরা দেখলাম আরেকটি চাঁদাবাজ দলের উদ্ভব হয়েছে। গ্রাম থেকে গঞ্জ, বাজার ঘাট থেকে শুরু করে বন্দর পর্যন্ত এমন কোন জায়গায় নাই যেখানে তারা চাঁদাবাজি করে না। আমরা খুবই অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম, চাঁদার নেশায় মত্ত হয়ে ঢাকার মতো জায়গায় মিটফোর্ড হাসপাতালের সামনে একজন ছোট ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে খুন করা হয়েছে। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? গত কয়েকদিন আগে দেখবেন চট্টগ্রামে একজন 7ম শ্রেণীর একটা মেয়েকে ধর্ষণ করেছে সেই দল। তার আগের দিন গাজীপুরে একজন হিন্দু নারীকে খুন করা হয়েছে চাঁদার দাবিতে। এভাবে করে আমাদের চলতেছে। আমরা কি এজন্যই জীবন দিয়েছিলাম? আমাদের জীবনের কি কোনো মূল্য নাই? আমরা দেখতেছি কি উদ্ভট কার্যক্রম তারা শুরু করেছে। 231 জন মানুষ অলরেডি তারা খুন করে ফেলছে। অধিকাংশই তারা লড়াই করে তারা মানুষদেরকে মেরেছে। একটা দলের কাছে যখন তার দলের কর্মীরাই নিরাপদ না, সেই দলের কাছে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে? সেই দলের কাছে অবশ্যই বাংলাদেশ নিরাপদ হতে পারে না। পক্ষান্তরে আমরা দেখছি বাংলাদেশপন্থী আরেকটা শক্তির উত্থান হয়েছে। আমরা বলতে চাই 11 দলীয় বিজয় কেউ ঠেকাতে পারবে না।
আমরা নতুন এক বাংলাদেশ প্রত্যাশা করি, যেই বাংলাদেশে আমাদের তরুণরা তাদের যোগ্যতা নিয়ে পেরে উঠবে। তারা ভাবছে আমরা তো দুর্বল জাতি, ঠিক আছে, তারা ভাবছে আমাদের তরুণরা মনে হয় একটু কম বুঝে। তো তরুণরা যে এখন অনেক চালাক, তরুণরা সবাই সোশ্যাল মিডিয়া চালায় এবং জানে যে কোথায় কি ঘটতেছে না ঘটতেছে। এই জন্য তরুণরা যখন সচেতন হয়েছে, তখন ডাকসু সহ প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে তারা একেবারে ভূমিধস পরাজয় অর্জন করেছে। পক্ষান্তরে ছাত্র ছাত্রীরা, শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধিদেরকে তারা বিজয়ী করেছে। তরুণদেরকে যখন বুঝায়, যখন তারা বুঝলো যে এদেরকে বোঝানো যাবে না, এবং গত কয়েকদিন আগে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যে আমাদের সেই দল তারা যতটুকু তরুণদের ভোট পাবে তার ডাবল ভোট পাবে হচ্ছে 11 দলীয় জোট। তাদের মাথা ঘুরে গেছে। এখন তারা ভাবতেছে যে তারা কিছু কার্ডের কনসেপ্ট সামনে নিয়ে আসছে, যেটা 2023 সালে হাসিনা অ্যাপ্লাই করে গেছে। তারা কার্ডের লোভ দেখায়, ভাবছে যে গ্রামে গঞ্জের মানুষ এবং যারা একটু কম বুঝে, ঠিক আছে, একটু পড়াশোনা হয়তো কম আছে, অথবা যারা এত খোঁজ খবর রাখে না, ভাবছে তাদেরকে কনভিন্স করে তারা তাদের ভোটগুলো নেবে। তাদের এই চক্রান্ত কি বাস্তবায়ন হবে? মানুষকে আগের মতো বোকা আছে? এটা তারা এখনো বুঝতে পারে না। ভিতরে ভিতরে মানুষ সব বুঝে গিয়েছে। আমাদের দেশের সম্পদের কোনো অভাব নেই। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। আমাদের তরুণীরা আমাদের সবচেয়ে বড় সম্পদ। এক একজন তরুণদেরকে যদি আমরা ঠিকঠাক মতো গড়ে তুলতে পারি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণরা শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করে। দেখেন বাংলাদেশের তরুণরা ইনোভেশনে একের পর এক ক্রিয়েটিভ ইনোভেশন তারা করতেছে। এক একজনের যত ক্রিয়েটিভিটি আছে, আমাদের এক একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক একটা সিটের বিপরীতে শতাধিক শিক্ষার্থীরা ওখানে পরীক্ষা দেয়, তারা ফাইট করে। শুধু এরা বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে যায়, পড়াশোনা করে, সে জায়গায় যায় বড় বড় পিএইচডি ডিগ্রি অর্জন করে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করে, বড় বড় আবিষ্কারের সাথে তারা জড়িত। আমাদের তরুণদেরকে যদি আমরা ঠিকঠাক মতো গড়ে তুলতে পারি, আজকে দেখেন তরুণরা 4.5 কোটি তরুণ বলতেছে এবারে ভোটার। এর বাইরে অসংখ্য শিক্ষার্থী আছে যারা বেকারত্বের নামে বেকারত্বের ঘানি টানতেছে। কি দুঃখ, কি আফসোস। অথচ আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি কিন্তু একটা চমৎকার প্রস্তাবনা দিয়েছেন যে আমরা এমন ভাবে তরুণদেরকে গড়ে তুলব যে প্রত্যেকটা জায়গায় একটা প্রতিষ্ঠান থাকবে, তরুণরা আসবে যে সে কি করতে চায়, সে কি পারে। একজন ভালো কথা বলতে পারে, একজন ভালো ইংলিশ বলতে পারে, একজন কম্পিউটারে ভালো, একজন গ্রাফিক্স ডিজাইনে ভালো, এক একজন এক এক দিকে। তাদেরকে যদি আমরা একটু ট্রেনিং দিই, তাদেরকে যদি দেশ বিদেশে আমরা কাজে লাগাইতে পারি, এরকম একটা প্রপোজাল তারা নিয়ে এসেছে, এরকম ইশতেহার তারা নিয়ে এসেছে। পক্ষান্তরে আরেকটা দল বলতেছে যে তারা হলো যে আমাদেরকে ভাতা দিবে। তরুণরা কি ভাতা চায়? বরং তরুণরা এটা বলতে চায় আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চাই। আজকে আমরা বাংলাদেশের তরুণরা হলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। আমরা কোনো বিদেশি শক্তির কোনো পরোয়া করি না, কিন্তু আমাদের বন্ধু প্রতিম যে দল আছে তারা এখনো আমাদের এই যে একটা আধিপত্যবাদী শক্তি আমাদের পাশে আছে, ভারতের বিরুদ্ধে তারা একটা কথাও তারা বলতে পারছে এখন পর্যন্ত? তাদের নেতা কিছু বলেছেন? কিন্তু আমরা বলতে চাই এই তরুণরা যে আপনি মিনমিন করে সামনের দিকে আগে আসবেন। আমরা বিড়ালের মতো বাঁচতে চাই না, আমরা বাঘের মতো বেঁচে থাকতে চাই। বাংলাদেশ নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা তার শক্ত প্রতিবাদ জানাতে চাই। সীমান্তে আমাদের কোনো বোনকে যাতে হত্যা হইতে না হয়, সীমান্তে কোনো মানুষকে যাতে হত্যা হইতে না হয়, আমরা সেই বাংলাদেশ চাই। বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ পদক্ষেপ নেয়, বাংলাদেশ সরকার মাথা উঁচু করে শক্তিশালী পদক্ষেপ নিলে আমরা এটাই চাই। একটা সুন্দর বাংলাদেশ চাই। বাংলাদেশের কৃষি, শিল্প সব যদি ঠিকঠাক মতো হয়। আমরা দেখলাম যে এই যে দলটা যারা নির্বাচনে নমিনেশন দিয়েছে, এই কয়জন, মাত্র তো 300 জন নমিনেশন দিয়েছে। এর মধ্যে অধিকাংশই একটা বড় অংশ হচ্ছে ঋণ খেলাফি। 36
৩৬,০০০ কোটি টাকা ঋণ খেলাপ, শুধু এই কয়েকজন যারা এমপি ক্যান্ডিডেট হয়েছে। ভাবা যায়? এখনো তো ক্ষমতায় যায় নাই, অলরেডি ৩৬,০০০ টাকা ব্যাংক থেকে চুরি করে ফেলছে। এরপরে বাংলাদেশে বাজেট যা আছে, বাংলাদেশে বাজেট প্রায় ৮ লক্ষ কোটি টাকা, ৭,৯০,০০০ কোটি টাকা। এর মধ্যে ঋণ খেলাপি হলো বাংলাদেশ সরকারের, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ৬,৩৬,০০০ কোটি টাকা। এই হলো আমাদের দেশের অবস্থা। এই যে আপনারা চুরি বাটপারি করেছেন, এই চুরি বাটপারি যদি আপনারা ছেড়ে দিতে পারেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই।